KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। আর আমার সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। আর আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একদিকে যেরকম আপনারা জানেন যে আগামীকাল 27শে জুলাই ভারত শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে টি20 ম্যাচ, এবং এই ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল তারা পৌঁছে গিয়েছে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে শ্রীলঙ্কার মাঠে যেহেতু খেলাটা হচ্ছে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাও কিন্তু সবটা দিয়ে খেলবে, এবং এটাও একটা যেরকম চ্যালেঞ্জের জায়গা রয়েছে। তবে ভারত শ্রীলঙ্কা টি20 ম্যাচ যা আগামীকাল হতে চলেছে, এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সব দিক দিয়ে? দেখো ভাস্বতী, যেটা বলার যে আমরা জানি যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং সেটা নিয়ে সেলিব্রেশন হয়েছে, কিন্তু একটা জিনিস শেষ হয়েছে, আরেকটা জিনিস শুরু হতে চলেছে। ভুলে গেলে চলবে না, 2026 টি20 ওয়ার্ল্ড কাপ এই ভারতের মাটিতে। তাই সেটার প্রস্তুতি আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে পাল্লেকেলেতে, এবং সেই জন্য সব ক্রিকেটারকে দেখে নেবে এক্ষেত্রে গৌতম গম্ভীর, যিনি কোচ, এবং একই সঙ্গে গম্ভীর জামানারও কিন্তু শুরু হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে, রবি শাস্ত্রীও বলছিলেন যে গৌতম গম্ভীর কীরকম ক্রিকেটার ছিলেন, কত ভালো ক্রিকেটার ছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু অ্যাজ কোচ, অ্যাজ ইন্ডিয়ান টিমের কোচ, তিনি কীভাবে দলকে পরিচালনা করেন, এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। এটা কিন্তু গ্রেগ চ্যাপেলের ছিল না, আমরা জানি। এটা গৌতম গম্ভীরের কতটা রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। গৌতম গম্ভীরের কোচিংয়ে, মেন্টরশিপে আমরা জানি কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, লখনৌ সুপার জায়ান্টস পরপর দুবার প্লে অফে গিয়েছে, কিন্তু এটা ন্যাশনাল টিম, এবং এখানে কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো সমস্যা হয় কিনা গৌতম গম্ভীরের, এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় থাকবে। তবে সব মিলিয়ে বলা যেতেই পারে যে 2026 যে টি20 ওয়ার্ল্ড কাপটা রয়েছে, সেটার প্রস্তুতি আগামীকাল থেকে পাল্লেকেলেতে শুরু হচ্ছে। বেশ কিছু ক্রিকেটার দিকে নজর থাকবে, শুভমান গিল থেকে শুরু করে। শুভমান গিল একটা ভালো কথা বলছিলেন যে গৌতম গম্ভীর দুদিন প্র্যাকটিস করিয়েছেন, এবং যতটা প্র্যাকটিস করেছেন গৌতম গম্ভীরের সঙ্গে, তিনি পরিষ্কার বলছেন শুভমান গিল যে তার কি ইন্টেন্ট, তিনি ক্রিকেটারদের থেকে কি চান। প্রত্যেক ক্রিকেটারকে এক একটা রোল দিয়ে দেন গৌতম গম্ভীর, সেটা কিন্তু সেই কমিউনিকেশনটা কিন্তু একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। আর এটা ক্লিয়ার থাকাটাও কিন্তু খুব প্রয়োজন, কারণ কোন ক্রিকেটারের থেকে কি এক্সপেকটেশন সেই ক্রিকেটারকে যদি না বলে দেওয়া হয়, তাহলে হয়তো কোথাও একটা কমিউনিকেশনের সমস্যা হয়, এবং মাঠেও সেটার একটা কিন্তু আমরা দেখি প্রতিচ্ছবি। তবে এটা অবশ্যই শুভমান গিল বলছেন, এবং একই সঙ্গে সূর্যকুমার যাদব, যিনি ক্যাপ্টেন্সি করবেন, তিনি বলছেন যে আমি অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি, এবং ডিফারেন্ট ক্যাপ্টেন থেকে অনেক কিছু জিনিস শিখেছি, তো সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সূর্যকুমার থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল, একই সঙ্গে শুভমান গিল, প্রত্যেকের দিকে নজর থাকবে। বলা যেতেই পারে যে 2026 টি20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই। একদমই। এবং পাশাপাশি জয়জ্যোতি যেমনটা বলছিল যে রাহুল দ্রাবিড় অধ্যায় শেষ এবং গৌতম গম্ভীর অধ্যায় ভারতীয় ক্রিকেটে শুরু হলো। আগামীকালের যে ম্যাচ রয়েছে, গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব যে জুটি, এবং পাশাপাশি ভারতীয় অর্থাৎ টিম ইন্ডিয়ার কি কি গেম প্ল্যান থাকবে আগামীকাল? দেখো, এটাই চমক হতে চলেছে। আমরা জানি যে কেকেআরের যখন মেন্টারশিপ করতেন গৌতম গম্ভীর, সেই সময় কিন্তু সুনীল নারায়ণকে উপরের দিকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং কোনো তুরুপের তাস সেখানে কি ফেলবেন গৌতম গম্ভীর, এটা কিন্তু ইন্টারেস্টিং হবে দেখা। যতটুকু খবর, যশস্বী জয়সওয়াল ওপেন করছেন আগামীকাল, এবং যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, এই ওপেনিং স্লটেই যাচ্ছে ভারতীয় দল। এবং 3 নম্বরে কে আসবে, ঋষভ পান্ত নাকি অন্য কেউ, শিবম দুবেকে কত নম্বরে খেলাবেন, এই গেম প্ল্যানগুলোই কিন্তু আসল, এবং এগুলোই কিন্তু ম্যাচ নির্ধারণ করে দেয়। আসলে গৌতম গম্ভীরকে যতদিন দেখছি, তিনি যখন ক্যাপ্টেন্সিও করতেন 2012-2014 সালে কলকাতা নাইট রাইডার্সে, তিনি এক্সট্রা কিছু কিন্তু ভাবেন, মানে যেটা গতানুগতিক চলছে, যেটা গৌতম গম্ভীর, মানে যেটা সাধারণত রাহুল দ্রাবিড় করে এসছেন, যে গতানুগতিক যে সিস্টেমে চলে এসছে, সেই সিস্টেমেই তিনি সাধারণত বিশ্বাস রাখতেন, এবং সেটাতে সাফল্যও পেয়েছেন। গৌতম গম্ভীর কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে কিছু একটা নতুনত্ব আনার চেষ্টা করেন এখনো পর্যন্ত। আমি জানি না আগামীকাল সেটা করবেন কিনা। ব্যাটিং অর্ডারটা কি হবে এটা দেখার খুব ইচ্ছে রইল। হার্দিক পান্ডিয়াকে কি প্রমোট করবেন কিছুটা উপরে? হার্দিক পান্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট, কারণ হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তিনি নিজে লিখেছেন, পোস্ট করেছেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা জানি টি20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন, এবং তার কোনো দোষ ছিল না, কিন্তু তাকে কোথাও না কোথাও সরিয়ে দেওয়া হয়েছে সব রকম লিডিং ক্যাপাসিটি থেকে, এবং এটা কিন্তু একটা ধাক্কা হার্দিক পান্ডিয়ার জন্য।
এবং এই জিনিসটা কে করেছেন সেটা নিয়ে অবশ্যই সন্দেহ অনেককে রয়েছে, এবং যে কে হার্দিক পান্ডিয়াকে বলেছেন যে তিনি ক্যাপ্টেন্সির যোগ্য নয়। যা খবর যে টিমেরই 2-3 জন সিনিয়র ক্রিকেটার বলতে পারেন যে টি-20 ক্যাপ্টেন্সির জন্য অবশ্যই সূর্যকুমার যাদব বা বেটার, এবং যেহেতু ইনজুরি প্রোন হার্দিক পান্ডিয়া সেটাও একটা কারণ। তাই হার্দিক পান্ডিয়ার জন্য চ্যালেঞ্জটা কিন্তু আরও দ্বিগুণ, এবং তিনি কিন্তু নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওডিআই ক্রিকেটে কিন্তু তিনি নেই। মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হবে সেখানে হার্দিক পান্ডিয়া খেলবেন না, তাই টি-20 সিরিজে আরও একবার নিজেকে ছাপিয়ে যাবেন। এবং ইন্টারেস্টিং হবে যে কী করে হার্দিক পান্ডিয়াকে হ্যান্ডেল করে এক্ষেত্রে গৌতম গম্ভীর আর ঋষভ পান্থ, সঞ্জু স্যামসন রয়েছে। আমি নিশ্চিত ঋষভ পান্থ খেলবেন। একই সঙ্গে বোলিং ডিপার্টমেন্ট দেখতে হবে যে বোলিং ডিপার্টমেন্টে কাকে কাকে রাখেন। খলিল আহমেদকে নেওয়া হয়েছে দুটি ফর্মেটেই। খলিল আহমেদ আশা রাখছি খেলবেন। একই সঙ্গে অর্শদীপ সিং রয়েছেন। দুই লেফট হ্যান্ডেড বোলারকে নিয়ে কি নামবেন এক্ষেত্রে, এটাও একটা প্রশ্ন। ইন্টারেস্টিং হবে। মোহাম্মদ সিরাজও রয়েছেন। তবে গৌতম গম্ভীর ওটাই বলবো যে সিস্টেমের বাইরে গিয়ে আউট অফ কনটেক্সট গিয়ে কিছু একটা ভাবেন, এবং সেই ভাবনাটার কি থাকে আগামীকাল সেটার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। একদমই আগামীকালের ম্যাচের দিকে নজর অবশ্যই থাকবে। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেমনটা জয়জ্যোতি বলছিল, হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গেই আসি। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক যখন তিনি হয়েছিলেন এবং রোহিত শর্মার জায়গায় যখন তাকে করা হয়েছিল, তা নিয়ে নানান চাপে পড়তে হয়েছিল, নানান সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাকে। এ নিয়ে জসপ্রীত বুমরা তিনি কি বলেছেন? দেখো, এটা তো মানে যখন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে, আমরা জানি যে কী হয়েছিল। একটা আউটবাস্ট হয়েছিল, টিমের কিছু কিছু ক্রিকেটার বিদ্রোহ করেছিলেন, এরকম শোনা যায়। এবং তার মধ্যে জসপ্রীত বুমরাও ছিলেন, এটা মনে করা হয়। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রাউড, মানে ওয়াংখেড়ের ক্রাউডও কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিতে পারেনি, কারণ তারা অলরেডি ওয়ার্শিপ করে এসেছেন রোহিত শর্মার। ফট করে রোহিত শর্মা থেকে হার্দিক পান্ডিয়া এই ট্রান্সফরমেশনটা বোধহয় ওয়াংখেড়ে নিতে পারেনি, এবং যার জন্য সঞ্জয় মঞ্জরেকরকে টসের সময় বলতে হয় বিহেভ। মানে এটা কিন্তু নজিরবিহীন ছিল এবারের আইপিএলে। এবার সেই প্রসঙ্গ আসাতে জসপ্রীত বুমরা কিন্তু একটা কথা বলেন যে যেটা কথা রটানো হয়েছে বা যেটা মিডিয়াতে লেখা হয়েছে সেটা সর্বৈব ভুল। আমরা প্রত্যেকে হার্দিকের পাশে ছিলাম, এবং হার্দিক পান্ডিয়াকে বলা হয়েছে যে আমাদের তরফ থেকে যদি তোমার কোনো আমার তরফ থেকে কোনো হেল্প প্রয়োজন অবশ্যই বলো। এবং সম্পর্ক কিন্তু খুবই ভালো হার্দিক পান্ডিয়ার সঙ্গে, এটাই কিন্তু জসপ্রীত বুমরা আজ বলেন। মানে আইপিএলের সময় যেটা লেখালেখি হচ্ছিল সেটার খোলসা বোধ হয় জসপ্রীত বুমরা এবার করলেন, এবং অবশ্যই যেটা রটে, মানে যা রটে তার সব কিছু মনে হয় বটে নয়। এবং এখানে কিন্তু পরিষ্কার হার্দিক পান্ডিয়ার সম্পর্কে ভালো কিছুই বললেন এক্ষেত্রে জসপ্রীত বুমরা, এবং এটাও বলেন যে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো নাকি নিয়ন্ত্রণ করা যায় না, এবং এই যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সে যে সময় হার্দিক পান্ডিয়াকে নিয়ে এত কথা বলা হচ্ছিল। তাই এটাই বলা যে হার্দিক পান্ডিয়ার জন্য টেস্টিং টাইম। অবশ্যই তার তিনি কত ভালো ব্যাটিং করেন বোলিং করেন সেদিকে নজর থাকবে। জসপ্রীত বুমরা এই সিরিজে নেই, তবে অবশ্যই জসপ্রীত বুমরা যে কথাটা বলেছেন সেই কথাটা নিশ্চয়ই কানে পৌঁছে গিয়েছে হার্দিক পান্ডিয়ার, এবং তিনি খুশি হবেন যে মুম্বাই ইন্ডিয়ান্সে যে প্লেয়ারটিকে নিয়ে কথা হচ্ছিল যে জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়ার পাশে নেই, সেই হার্দিক পান্ডিয়ার পাশেই কিন্তু এবার দাঁড়ালেন জসপ্রীত বুমরা। আগামীকাল ভারত শ্রীলঙ্কা টি-20 সিরিজের দিকে আমাদের সকলেরই নজর থাকবে। তবে এবার ক্রিকেট থেকে একটু অলিম্পিকে আসে। আপনারা জানেন যে আজ অলিম্পিকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে প্যারিস জুড়ে। এই মুহূর্তে সাজো সাজো রব। জয়জ্যোতি, যেমনটা তোমার কাছে জানতে চাইবো যে এবারের যে অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠান একটা আলাদা রকম অভিনবত্ব রয়েছে, কারণ একেবারে খোলা আকাশের নিচে এই অনুষ্ঠান হচ্ছে সেন নদীতে। কি কি আকর্ষণ থাকছে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে, কি কি অভিনবত্ব থাকছে? দেখো, যেটা জানতে পারছি প্যারিস থেকে সেটা হচ্ছে যে আজকে উদ্বোধন, এবং এই উদ্বোধনটা কিন্তু টোটালি অভিনবত্ব। মানে এরকম যত অলিম্পিক আপনারা দেখেছেন এরকম উদ্বোধন কিন্তু আপনারা দেখেননি, এটা গ্যারান্টেড। তাই আজকের উদ্বোধনটা অবশ্যই দেখতে হবে। আরেকবার বলে দিচ্ছি, ভারতীয় সময় রাত 11টা, এবং সেন নদীতে এই উদ্বোধন হবে। 94টি নৌকো, 7,000 প্রতিযোগী, ভারতীয় অ্যাথলিটসদের মধ্যে 117 জন রয়েছে। আর প্রায় 5.5 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করতে হবে অ্যাথলিটদের, মানে প্রতিটি অ্যাথলিটদের একটি নৌকো যাবে, তারপর আরেকটি নৌকো যাবে। তাই অনেকটা লম্বা প্রসিডিওর। ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন, এবং একই সঙ্গে যা খবর যে সেলিন ডিওন পপ সিঙ্গার এবং একই সঙ্গে লেডি গাগা, এই দুজন কিন্তু পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্যারিস সাধারণত রোমান্সের শহর, এবং খেলাধুলার রোমান্সে এই মুহূর্তে কিন্তু ডুব দিয়েছে বলা যেতে পারে কার্যত এই প্যারিস। এবং
চমক তো অবশ্যই, এবং যেটা বললাম যে যত উদ্বোধন আপনারা দেখেছেন আজ পর্যন্ত অলিম্পিক্সের, এরকম উদ্বোধন আপনারা দেখবেন না, কারণ সেন নদীতে 94টি নৌকায় ক্রীড়াবিদরা আসবেন এবং ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে অবশ্যই পিভি সিন্ধু এবং শরৎ কমল ফ্ল্যাগ বিয়ারার, তাদের দিকে তো ভারতীয় দলের দিকে অবশ্যই নজর থাকবে এবং আগামীকাল থেকে ভারতীয় অ্যাথলিটরা নামতে চলেছেন। পিভি সিন্ধুর খেলা রয়েছে, ব্যাডমিন্টনে আরও লক্ষ্য সেনের খেলা রয়েছে, তো সেই দিকেও নজর থাকবে। তবে তার আগে আজকের উদ্বোধনটা অবশ্যই দেখতে হবে। একদমই, ছবির শহর, রোম্যান্সের শহর, মধ্যযুগীয় রূপকথার শহরে আজ প্যারিসের উদ্বোধনী অনুষ্ঠানে কি সাক্ষী থাকতে চলেছে দেশ থেকে বিদেশ, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। জয়জ্যোতি, একদম স্টেডিয়াম বুলেটিনের শেষ ল্যাপে পৌঁছেছি আমরা। দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে আজ? তার আগে বলো, দিস ডে দ্যাট ইয়ার তো আসি প্রত্যেক দিন, তবে আজকে দিস ডে দ্যাট ইয়ারটা খুব স্পেশাল। তার আগে একটা প্রশ্ন ভাস্বতীকে করবো, সেটা হচ্ছে তুমি কি ইস্টবেঙ্গলের সমর্থক? ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য অবশ্যই ভীষণ ক্রুশিয়াল ডে আজকে, কারণ সেই পুরনো দিনে ফিরতে হবে। 2003 সালে আসিয়ান জয়ের ইতিহাসটা আমরা ভুলে যাইনি, এবং আজকের দিনেই কিন্তু আসিয়ান কাপ জিতেছিল লাল হলুদ ব্রিগেড। সেই দলকে অবশ্যই স্যালুট আমাদের তরফ থেকে, এবং এবারের দলও ভালো হয়েছে। আসিয়ান কাপ না হোক, আইএসএলের একটু বেটার পারফরমেন্স হবে আশা রাখি। আর অবশ্যই আজকের দিনটা স্মরণ করবে ইস্টবেঙ্গল ফুটবল অনুরাগীরা, এবং লাল হলুদ মশাল জ্বলেছিল সেই 2003-এ, আজও সেই মশালের আগুনটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে ইস্টবেঙ্গল ফ্যান্সদের হৃদয়ে। একদমই জয়জ্যোতি, অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, ক্রিকেট থেকে অলিম্পিকের নানান খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এখানেই স্টেডিয়াম বুলেটিন শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।